বাবু, চলো না ওটা করি। কি করব? বিয়ের পর বর বউ যেটা করে। যদি ব্লাড বের হয় তখন? আরে পাগলি, কিছু হবে না। প্রথমে তুমি একটু কষ্ট সব মেয়েরাই পায়। তবু আমার ভয় করছে। কায়েশ মাধবীলতাকে বুকে টেনে নিয়ে দোগালে হাত রেখে কপালে চুমু দিল। ভয়ে মেয়েটার শরীর ঠক ঠক করে কাঁপছে। কায়েশ মৃদু হেসে বলল, ভয় করছে তোমার? প্রচন্ড ভয় করছে। বিয়ের আগে এসব না করলেই নয় কি? পাগলি মেয়ে, করবোই তো বিয়ে। আর মাত্র 1 মাস পরে বিয়ে করব। এই 1 মাস অপেক্ষা করতে পারবে না? প্লিজ মাধবী, না করো না। মাধবীলতা আর না করেনি। প্রচন্ড ভয়ে কায়েশের হাতটা শক্ত করে চেপে ধরেছিল। একটা দামি কামরা বুকিং করলো তাদের দুজনের জন্য। কায়েশ হাসতে হাসতে রুমের ছিটকিনি লাগিয়ে নরম গদির বিছানায় বসে আছে মাধবীলতা মেয়েটা। ভয়ে মেয়েটার কালো ফ্যাকাশে রং হয়ে গেছে। কায়েশ পাশে বসে হাতের উপর হাত রেখে বলল, শোনো। বলো। বিয়ের পর আমাদের একটা বাচ্চা হবে, তখন এসব কষ্ট আর মনে পড়বে না। আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে। তোয়ালে নিচ দিকে টানতে টানতে রুমে ঢুকলো। কায়েশের শরীরে শুধু একটা শর্ট প্যান্ট। মাধবীলতা আশ্চর্য হয়ে বলল, কোনো সেফটি ব্যবহার করবে না? আরে বোকা, এখন সেফটি লাগবে না। তোমার বাঁচানোর বয়স হয়নি এখনো, চিন্তার কিছুই নেই। তবু সেফটি নিলে ভালো হতো। লাগবে না বললাম তো। রাখছো কেন? কই রাখলাম? বিছানায় আসো। তাহলে এমন কথা বলছো কেন? মাঝরাতে মাধবীলতা তোয়ালে বুকে জড়িয়ে গোসল করতে চলে গেল। গোসল করতে করতে ভাবছিল, বিয়ের আগে কি এসব করা ঠিক হলো? না না, কায়েস তো আমার ভবিষ্যৎ স্বামী হবে। কায়েসের অধিকার আছে আমার শরীরে। চুলগুলো মাথা নিচু করে মুছতে মুছতে কায়েশের দিকে তাকালো। ছেলেটা ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানোয়ারের মতো খুব লেখাচ্ছিল। ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে কিনা জানি না আমি, তবে তার চোখে আমি নিজেকে খুঁজে পাই। ধর্ষণ করলো না কেউ উপভোগ করলো বোঝা কঠিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস হচ্ছিল না। কিছুক্ষণ আগে বয়ফ্রেন্ড তাকে কি ক্ষতিটা করেছে। ঠোঁটটা কামড়ে রক্তারক্তি অবস্থা করে দিয়েছে, গালেও দাঁত দিয়ে কামড়ের দাগ পড়ে গেছে। বিছানার কোণে বসে কায়েশকে ধাক্কা দিয়ে ডাকার চেষ্টা করছে। ঘুমের ঘোরে কায়েশ বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে? নিজেও ঘুমাবেন, অনেকে ঘুমাতে দিচ্ছ না? আমার বাসায় যেতে হবে, আম্মু আব্বু চিন্তা করছে হয়তো। একদিন বাসায় না গেলে কিছু হবে না, আসো ঘুমাও। না কায়েস, আমার সারা শরীর প্রচন্ড ব্যথা করছে। চলো না, একটু আমায় বাসা পর্যন্ত দিয়ে আসবে, চলো না। বসো, আমি শার্ট প্যান্ট পরে রেডি হয়ে আসতেছি। বিরক্তিকর চেহারা নিয়ে কায়েশ বের হলো। রাস্তা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে মাধবীলতা। কায়েশ রাগ দেখিয়ে বলল, অভিনয় করে হাঁটতে হবে না, স্বাভাবিকভাবে হেঁটে চলো। সত্যি আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু পাজাগুলো করে নাও না, হাঁটতে পারছি না তো। এভাবে গেলে চলো, না গেলে এখানে রাত কাটো। মাধবীলতা যদি ছেলে হতো অবশ্যই রাতটা রাস্তাতেই কাটিয়ে দিত। কায়েসের ব্যবহারও কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে। প্রথম রুম ডেটে যদি আগ্রহ কমে যায়, তাহলে আমার চরিত্রের কালো দাগ কোনো দিনও মেশাতে পারবো না। বাসার কাছে আসতেই কোনো কিছু না বলে সিগারেট ধরিয়ে টানতে টানতে চলে যাচ্ছে কায়েস। কায়েশের এমন ব্যবহারে মাধবীলতা অন্যমনস্ক হতে লাগলো। এত অবহেলা কেন করছে আমার? কায়েসের চাহিদা মিটে গেছে বলে কি আমাকে অবহেলা করছে? দরজায় কলিং বেল দিতে হলো না, হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তার মানে মাধবীলতার আম্মু আব্বু এখনো জেগে আছে। টিপ টিপ পায়ে মাধবীলতার রুমে ঢোকার চেষ্টা। তার আব্বু আম্মু সোফায় বসে গালে হাত রাখা। চিন্তায় পড়লে যেন হয় মানুষদের। না দেখার ভান করে মাধবীলতা সিঁড়ি বেয়ে ওপরের রুমে চলে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ডাক পড়ল, মাধবীলতা, এত রাত্রি করে বাড়ি ফিরলে কেন? কোথায় ছিলে সারা? মাথা নিচু করে বলে, জি আব্বু, বান্ধবীর বাসায় ছিলাম কিছু পড়া বুঝে নেয়ার জন্য। মাধবীলতার আম্মু রেগে গিয়ে বলল, মাঝরাতে পড়া বুঝে নিতে গিয়েছিলি, তাহলে খোঁড়াচ্ছিস কেন? ও, বকছো কেন? একটাই তো মেয়ে, হয়তো কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়ে গেছে। যাও ঘুমিয়ে পড়ো, কাল তো কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে। তুমি আর লাইট দিও না, লাইট দিতে দিতে মাথায় তুলে ফেলেছো। বড্ড জেদি মেয়ে আমার, কোনো কথাই শুনে না। বাচ্চা মেয়ে বোঝে কম, একটু তো যেতে হবেই।
সারা রাত জেগে কার সঙ্গে যেন কথা বলে, আর তুমি বলছো বাচ্চা নেই। একটু বেশি খোঁজ খবর রাখতে হবে, বলা তো যায় না। হয়তো বান্ধবীদের সাথে কথা বলে। আমাদের মেয়ে মোটেও এরকম নয়, বুঝলে? একদিন ঠিকই এর ফল ভোগ করতে হবে। মাধবীলতার আব্বু আম্মু অন্য রাতের মতোই ঘুমিয়ে পড়ল। একদিকে মাধবীলতার দু চোখে একটু ঘুম ধরছে না, একবার এপাশ আবার ওপাশ ফিরছে নরম বালিশে মাথা রেখে। শরীরের ব্যথার সাথে কায়েসের আচরণ নিয়ে চিন্তায় বিভোর মেয়েটা। বারবার মনে একই প্রশ্ন উকি দিচ্ছে, কায়েস আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে ভোগ করছে না তো? পরের দিন ব্যথার শরীর নিয়ে কলেজ করতে চায়নি মাধবীলতা। সারাটা দিন নাভির নিচে ব্যথা অনুভব করে। দিনের পর দিন কেটে যাচ্ছে, বাড়ছে কায়েসের শারীরিক ক্ষুধা। প্রতিনিয়ত রুম ডেটের অফার, যা মাধবীলতা একদমই পছন্দ করে না। সপ্তাহে 2-3 বার করে রুম ডেট। ভালোবাসার বদলে মনে হয় যেন ধর্ষণ করছে। একদিন প্রশ্ন করলো, মাধবী কি ভাবছো? 1 মাস হয়ে গেল, কিন্তু তুমি এখনো বিয়ে করতে চাচ্ছ না আমাকে। শুধু কি দেহের লোভ তোমার? চাকরি পেলেই বিয়ে করবো। এনিওয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে একটু আদরে স্পর্শ দিয়ে তাতেই চলবে। আদর নাকি দেহ ভোগ করার কথা বলছো তুমি? তোমার দিব্যি, আমি তোমাকে বিয়ে করব, শুধু চাকরিটা পেতে দাও, তারপর দেখবে তোমাকে রাজরানী করে রাখবো। আমার দিব্যি কাটতে হবে না। এমন কোন সময় নিজের জন্য আমার ব্যবহার করনি তুমি। পিরিয়ড চলাকালীনও তুমি আমার নর পশুর মতো ভোগ করেছো, কিছুই বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার চোখের জলেরও কোনো মূল্য নেই তোমার কাছে। ভালোবাসায় এত একটু একটু হবেই। বারবার ভালোবাসার দোহাই দিয়ে ছেলেটা মাধবীলতাকে বিয়ের নাম করে ধর্ষণ করে যাচ্ছে। এখন আর মাধবীলতাকে মেসেজ অথবা ফোন দেওয়ার গুরুত্ব মনে করে না। প্রতিদিন যদি একই খাবার বারবার দেওয়া হয় তাহলে সেটার প্রতি ঘৃণা ধরে যায়। তেমনি মাধবীলতার প্রতিও কায়েসের ঘৃণা ধরে গেছে। কিছুদিন আগে তার জন্মবার্ষিকী গেল, সেদিন রাত 4টে পর্যন্ত জেগে থেকেও কোনো মেসেজ ফোন পায়নি। মেসেজ ফোন করার থেকেও বড় কিছু আশা করেছিল, যা করলে মাধবীলতা আশ্চর্য হয়ে যাবে। বাধ্য হয়ে নিচে থেকেই ফোন দিলে ওপাশ থেকে নরম কণ্ঠে ভেসে আসলো, কাঙ্ক্ষিত নাম্বারটি এখন ব্যস্ত আছে। বালিশ চাপা শব্দহীন কান্না, আর কিছুক্ষণ পরেই ফোন অন করে দেখা কোনো মেসেজ আসলো কিনা। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায় মেয়েটা। ভোর সকালে উঠে যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত দেখতে দেখতে ব্রাশ করছিল, হঠাৎ করেই বমি বমি ভাব অনুভব করলো। হালকা মাথা ঝিমুচ্ছে, মনের ভেতর অজানা আতঙ্কের একটা ভয় কাজ করছে। কাজ বলেছে এই বয়সে বাচ্চা হবে না, কিন্তু এমন কেন লাগছে যেন পেটের ভেতর কেউ আসছে। মিথ্যে বলো না তো? মাধবীলতার আম্মুর রুমে হয়রানির মতো খুঁজতে লাগলো। প্লিলের পাতা পেয়ে ওড়নার নিচে লুকিয়ে এনে পানি দিয়ে সব কয়টা খেয়ে ফেললো। দিন দিন মাধবীলতার শরীর আরো গুরুতরভাবে অসুস্থ হতে লাগলো। দিনের অর্ধেক সময় বাসাতেই থাকার চেষ্টা করে, কারণ মাঝে মাঝেই সেন্স হারিয়ে যায়। মনের ভেতর একটাই ভয়, বাড়িতে কোনোভাবেই এই বিষয় জানতে দেওয়া যাবে না। শরীরটা বেশি খারাপ লাগায় কলেজ থেকে আজ বাসায় তাড়াতাড়ি ফেরার চেষ্টা করা। বাসায় এসে কলিং বেল বাজাতেই নিচে মাথা ঘুরে পড়ে যায়। মাধবীলতার আম্মু এমন অবস্থা দেখে মেয়েটার আব্বুকে ফোন দিয়ে ডাক্তারের কাছে আসতে বলে। ডাক্তারের রোগী দেখার রুমে 3 জনেই বসে আছে। মাধবীলতা লজ্জায় মাথা নিচু করে আছে। ডাক্তার প্রথমে বলল, আপনার মেয়ে কি বিবাহিতা? না, কেন? আপনার মেয়ের পেটে 7 মাসের বেশি সময় ধরে একটা বাচ্চা জন্ম নিছে। এমন কথা শুনলে যেন কোনো বাবা মায়েরই মনটা চাইবে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলি, কিন্তু কেউ সেটা করতে পারে না। হাজার হলেও সেটা তার সন্তান। মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় চুরমার হয়ে পড়েছে। মাধবীলতার আম্মু মেয়ে হওয়ায় ভালো করেই জানে বাচ্চা নষ্ট করা যায়। ডাক্তারকে বলল, ডাক্তার, বাচ্চাটা নষ্ট করা যাবে না? আম্মু, ওটা আমার সন্তান, আমার পাপের শাস্তি। আমার সন্তান কেন পাবে? চুপ ডাইনি, নিজের সন্তান কাকে দাবি করছিস? ওটা একটা জারদ সন্তান, তোর পাপ কর্মের সন্তান। মাধবীলতা কান্না শুরু করে দিল। মাঝখানে ডাক্তার বলল, বাচ্চা এখনো নষ্ট করা সম্ভব না। আপনারা চাইলে কয়েক সপ্তাহ বাদে অপারেশন করাতে পারেন। এখন নষ্ট করলে মা এবং সন্তান দুজনেরই ঝুঁকি আছে। আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার মেয়ের পেট বেড়ে যাওয়া নিয়ে। না, তুমি বলেছিলে মেয়ে মোটা হচ্ছে।
মোটা হলে কোনো মেয়েরই এভাবে পেট বেড়ে যায় না। মাধবীলতার বাবাকে ইঙ্গিত করে এসব কথা বলল। মেয়ের এরকম কাজে বারবার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। লজ্জায় টকবক করছে বাবার চেহারাটা। টোল পড়া গালে লজ্জায় লাল দাগ রং স্পষ্ট ছাপ। চেয়ারটা সরিয়ে দিয়ে উঠে গেল নিজস্ব গাড়িতে। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। মাধবীলতা তার বাবার দিকে তাকিয়ে আছে। সে লোকটা তার মেয়ের মায়াবী মুখখানা দেখলে সিগারেটের কথা ভুলে যেত। অন্য দিনের মতো আজও মুখ থেকে টান দিয়ে নিয়ে বাহিরে ফেলে দিল। সাহস হয় কিভাবে তোর সিগারেট ফেলে দেওয়ার? আব্বু, গালে হাত রেখে কাঁদছিল মাধবীলতা। যে বাবা তাকে মামনি ছাড়া ডাকতো না, আজ তার মুখে তুই শব্দটা শুনে কান্না আটকাতে পারেনি। ছি, তোর মতো মেয়ে যেন কোনো বাবা মা না পায়। তুই হয়তো জানিস না, একটা বাবা মা তাদের সন্তানকে নিয়ে কত স্বপ্নই না দেখে থাকে। টপ করেই একটা ফোঁটা চোখের জল কালো ছুতোয় ছড়িয়ে পড়ে। সহজেই কোনো পুরুষ কাঁদে না। গাড়িটা থামিয়ে হন হনিয়ে বাবা মা বাসার ভেতরে চলে গেল। নীরব কান্নায় ভেসে দিচ্ছে নরম বালিশটা। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। রুমের সব লাইটটা বন্ধ করানো। পাগলের মতো ছুটে গেল মোবাইল ফোনের কাছে। কায়েশ বারবার মাধবীলতার ফোনটা কেটে দিচ্ছে। সে এখন অন্য মেয়ের জন্য ব্যস্ত। শেষে বিরক্ত হয়ে ফোনটা ধরেই মেজাজ দেখিয়ে বলল, তোমার কি কোনো কাজ থাকে না নাকি? সবসময় এত ফোন দাও কেন? আমাকে বিয়ে করতে পারবা? বিয়ে? কেন? তুমিই তো আমার বিয়ের স্বপ্ন দেখিয়েছো, অনেক কিছু করেছো আমার সাথে। এখন আমার চরিত্রটা রক্ষা করো। কখন? দেখো, আমি সিরিয়াসলি বলছি, আমি প্রেগনেন্ট। তুমি বলো, এই সন্তানে কি করবা? আমি এখন বিয়েটি করতে চাই না। আর তুমি একটা চরিত্রহীন মেয়ে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে অন্যজনের সঙ্গেও করতে। কায়েস, চিল্লাও কেন? বাচ্চা নষ্ট করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কায়েশ ফোনটা কেটে দিয়ে সিমটাই ফেলে দিল। মাধবীলতা টেবিল ল্যাম্পের উপর পিল বড়ি দেখে হাতে নিতেই দেখলো আউট অফ ডেট হয়ে গেছে পিলগুলো। সব বাবা মাই তার সন্তানের ভালো চায়। অবশ্যই মাধবীলতাকে তার বাবা মাও একটা সুযোগ দিতে পারে। টিপটিপিয়ে তার আম্মু আব্বুর রুমে চলে গেল। কয়েকটা নখ দিতেই ভেতর থেকে ছিটকিনি খুলে দিল। বিষণ্ণতা মুখে তাকিয়ে আছে তার আম্মু। জড়িয়ে ধরে কেঁদে দিল। আবার কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে, আমরা একটা না একটা ব্যবস্থা করবই। সরি আম্মু। পাগলি মেয়ে, চোখের জল মুছ। সরি আব্বু, সরি আম্মু। এখন থেকে তোমরা যা বলবে তাই শুনবো। মাধবীলতার আম্মু আব্বু নিজস্ব কিছু কথা বলল। আব্বু নড়ে চড়ে বসলো। হুট করেই তার আম্মু বলল, তোর বাচ্চা হওয়ার ডেট আর কিছুদিন পর। আমরা জারজ বাচ্চাটা ফেলে দিতে চাই। না আম্মু, এসব কি বলো তুমি? হাজার হলেও এটা আমার সন্তান। তুমি কি আমায় মেরে ফেলতে পারবে? এই না বললি, যা বলবে তাই করব। আমার সন্তানকে আমি মারতে পারবো না। জারজ সন্তান, এই সন্তানের কি পরিচয় দিবি? যদি বড় হয়ে বাবার পরিচয় চায়, তখন কি জবাব দিবি? আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। লোক সমাজে কি পরিচয় বড় করবি? সবার তো আর জানার বাকি নেই তোর এসব নোংরামির ঘটনা জানার। আমি বুঝবো সেটা। তোর যা ভালো মনে হয়। ওই সন্তান যেন কোনোদিন আমাকে নানি ডাকে না, বিধাতার কাছে এইটাই চাওয়া। প্লিজ আম্মু, একটু চুপ করবা? যদি মেয়ে জন্মই না হতো, তাহলে হয়তো সমাজের সামনে মাথা নিচু করে হাঁটতে হতো না। আপু, তুমিও আমায় অবহেলা করছো। আমার একটা বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করছি। মাইনে অনেক ভালো। একবার বিয়ে হয়েছিল, বউ রেখে চলে গেছে। সংসারের কাজ তেমন তোকে কিছু করতে হবে না, শুধু একটা বাচ্চা মেয়ে আছে, তার যত্ন নিতে হবে। একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে? তো কি রাজকুমারের সাথে বিয়ে করতে চাচ্ছিস? মাধবীলতা দুহাত মুখে চেপে মাথা নিচু করে মুখ চাপা কান্না করছে। শুধু হু হু করে একটা শব্দ আসতেছে সোফায় বসা মাধবীলতার কাছ থেকে। মেয়েটা কয়েকদিনেই কেমন অকুচ্ছালো হয়ে গেছে। আগের মতো আর বাসায় দুষ্টুমিগুলোও দেখা যায় না। কলেজ থেকে এসেই আর বাচ্চাদের মতো তার আব্বুকে জড়িয়ে ধরে বাইনা করে না। আব্বু, আমার জন্য চকলেট আনো নাই কেন? আমি আর তোমার সাথে কথা বলবো না। মাধবীলতার আব্বু আর নিচু হাতে তুলে খাওয়াই না। যে মেয়েটা মার হাতে না খেলে ক্ষুধা মেটে না, সেই মেয়ে গত 2 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চুলগুলো শুষ্ক হয়ে গেছে, চোখের কোটরে চলে গেছে চোখের মণিগুলো, ঘন কালো দাগ চোখের নিচে।
একটা মেয়ের সব থেকে মূল্যবান সম্পদ অহংকার, তার দেহ। আজ মাধবীলতা বুঝতেছে। নিচের রুমে বসে মাধবীলতা চিৎকার করে কান্না করছে। মাধবীলতার রুমের দরজায় ঠক ঠক নক পড়ল। ছিটকিনি খুলে দিতেই দেখতে পেল তার আম্মু। খুশিতে আত্মহারা হয়ে গেল মাধবীলতা। হাতে প্লেটের উপর আর একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছে কিছু একটা। মাধবীলতার চোখের পানি মুছে বিছানায় উঠে বসলো। তার আর সহ্য হচ্ছে না, কখন তার আম্মু খাইয়ে দেবে সেই আশায় প্লেট টেবিলে রেখে চলে যাচ্ছিল। চেহারা না ফিরিয়েই বলল, পড়ার টেবিলে রেখে গেলাম, খেয়ে নিস। আম্মু, ওই মুখে আম্মু ডাকবি না, লজ্জায় আমার মাথার নিচু হয়ে যায়। তোর মতো কলঙ্কি মেয়ের মুখে আম্মু ডাক মানায় না। আমি 2 দিন ধরে না খেয়ে আছি আম্মু। জানো না তোমার হাতে না খেলে ক্ষুধা মিটে না। প্লিজ খাইয়ে দাও না আম্মু, প্লিজ। তোকে খাইয়ে দিতে ইচ্ছে করে না। এখন বড় হয়ে গেছিস, কলেজে পড়িস, আবার রুম ডেটেও যাস। এখন কি আর ছোট আছিস যে খাইয়ে দিতে হবে? সরি আম্মু, এমন ভুল আর হবে না। কিছু ভুল কখনোই মেনে নেওয়া যায় না। বড় বড় ভুল সরি বলেই সমাধান করা যায় না। মুখে আঁচল চেপে কান্না করতে করতে চলে গেল। মেয়ের সামনে মুখোমুখি হয়ে হয়তো এসব কথা বলতে পারতো না। অনেক ভালোবাসেছে মেয়েটাকে, তাই তো চেহারা না ফিরিয়েই কথাগুলো বলল। বিছানা ছেড়ে শাওয়ার নিল। বেশ কিছুক্ষণ শাওয়ার নিল যেন মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তোয়ালে দিয়ে মাথা ঝুঁকে চুল মুছতে মুছতে রুমে ঢুকে দেখলো বিছানায় পড়ে থাকা ফোনে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কেটে দিল কলটা। আবারও কল আসলো। বিরক্তি কল নিয়ে ধরে রাগ দেখিয়ে বলল, কি সমস্যা কি আপনার? বারবার বিরক্ত কেন করছেন? পরিচয় কি আপনার? আমি সোহান। চিনলাম না আপনাকে। কি আপনি? ঠিক করে বলুন তো। কেন, আপনার বাবা মা আমার সম্পর্কে আপনাকে কিছু বলেনি? আমার সাথেই তো আপনার বিয়ে ঠিক করা হয়েছে, আপনার বাবার বন্ধুর ছেলে। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আসলে খুব ব্যস্ত থাকার জন্য আপনাকে ফোন দিতে পারিনি। একা হাতে সংসারের সব কাজ আর পিচ্চি বোনটার দেখাশোনা, এক কথায় বলতে গেলে ব্যস্ততার উপর সময় কাটে। তবে হ্যাঁ, আমাদের যখন বিয়ে হবে তখন আপনাকে রান্নার কাজে হেল্প করতে পারি। আমার হাতের রান্না অনেক ভালো। বিয়ের আগে এত স্বপ্ন? আপনাকে এখন যে কথাটা বলবো শুনলে বিয়েই করবেন না আমাকে? বলুন তাহলে। কিছু বলার আগেই ব্যালেন্স শেষ হয়ে গেল। সোহান ছেলেটা ভাবছে মেয়েটা কি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিল, বলেও বলতে পারলো না। ঘড়িতে এখন 12টারও বেশি বাজে। মনে হয় না কোনো ফ্যাশিলোড খোলা আছে। এত রাতে গোসল করে ঠান্ডা ঠান্ডা লাগছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় সেদিনের মতো। সোহান ছেলেটা আর কল করে না। বিজনেসম্যান লোক, বিজনেস নিয়ে হয়তো ব্যস্ত, অথবা তার পিচ্ছি মেয়েকে নিয়ে। আজ মাধবীলতার নাভির নিচে প্রচন্ড ব্যথা অনুভব করছে। প্রসব ব্যথায় মেয়েটা বিছানার চাদর টেনে ধরে আছে। চিৎকার করে বলে উঠল, আম্মু, আমার আর ব্যথা সহ্য করতে পারছি না আমি। চিৎকারে পুরো বাড়ি নড়ে ওঠার মতো। পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে আসে তার আম্মু। তার আব্বু অফিসের কাজে ব্যস্ত। ক্যালেন্ডারের দিকে চোখ যেতেই দেখলো লাল মার্ক করা। নিচে লেখা আমার কিউট বাচ্চাটার হওয়ার ডেট। মাধবীলতার আম্মু ভয়ে কাঁপছে, মাথা থেকে ঘাম ঝরছে। 17 বছর বয়সী একটা মেয়ে এত কম বয়সে বাচ্চা হতে গিয়ে যদি নিজের মেয়েটাকেই হারায়। ফোন তুলে তাড়াহুড়ো করে মাধবীলতার আব্বুর নাম্বার টাইপ করে। কল দিল, রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। মাধবীলতার আব্বু মিটিং এ থাকায় কলটা কেটে দিয়ে আবার মিটিং এ মনোযোগী হয়ে সবাইকে বোঝাচ্ছে। কাপা কাপা হাতে মেসেজ করলো, প্লিজ কলটা ধরো, মাধবীলতার খুব গুরুতর অবস্থা। মেসেজ দেখে কিছুটা ভয় ঢুকে গেছে মনের ভেতর। কিছু হলো না তো মেয়েটার? এবার কল করতেই ধরলো। ওপাশ থেকে মাধবীলতার আম্মু বলল, হ্যালো। তোমার কণ্ঠ কেমন জানি ভারী ভারী লাগছে। কি হয়েছে মাধবীলতার? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? আমি মাধবীলতাকে নিয়ে জিয়া মেডিকেল নিয়ে যাচ্ছি। ওর শরীরটা খুব খারাপ। জিয়া মেডিকেল কেন? ফোনে সব বলা সম্ভব না, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। মাধবীলতার আব্বু এসে দেখে তার স্ত্রী একটা বেঞ্চিতে বসে ঝুঁকে কান্না করছে। পিঠে হাত রাখতেই চমকে উঠল। স্ত্রীকে চড়িয়ে ধরে চোখের জল মুছে দিয়ে বলল, সৃষ্টিকর্তা আছে আমাদের সাথে, তিনি আমাদের মেয়ের কিছু হতে দেবে না, তার উপর বিশ্বাস রাখো। ভাবছিলাম আমাদের মেয়ের বাচ্চা হলে কি করব। চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেব। সমাজে কিভাবে মুখ দেখাবো
তারা যদি প্রশ্ন করে বিয়ের আগে কিভাবে বাচ্চা হলো তখন? বললাম তো চিন্তা করো না, আমি আছি তো সব কন্ট্রোল রাখার জন্য। তার স্ত্রীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছে, হো হো করে কান্না করছে। কান্নায় তার শার্ট ভিজে চুপসে যাচ্ছে। ডাক্তার বেরিয়ে এলো। মাধবীলতার আম্মু চোখের জল লেপটে লুপটে মুছে বলল, ডক্টর, আমার মেয়ে এখন কেমন আছে? বাচ্চার মা একদম সুস্থ আছে, কিন্তু কিন্তু কি ডক্টর, এভাবে চুপ থাকবেন না। সরি, আমরা মাকে বাঁচাতে গিয়ে বাচ্চাকে বাঁচাতে পারিনি। আপনারা চাইলে পেশেন্টের সাথে দেখা করতে পারেন। ডাক্তার চলে গেল। বিধাতার কাছে লাখ লাখ শুক্রিয়া। স্বামী স্ত্রী মিলে দুজনে মাধবীলতার রুমে ঢুকে মিষ্টি একটা হাসি দিল। মাধবীলতা তাদের দেখে ওঠার চেষ্টা করলো। তখন তার আম্মু বলল, উঠিস না, ডক্টর তোকে রেস্ট নিতে বলেছে। আমার বাচ্চা কই? কই আমার বাচ্চা? পাগলের মতো বলতে লাগলো। দীর্ঘশ্বাস ফেলে তার মাধবীলতার আম্মু বলল, তোর বয়স কম হওয়ায় বাচ্চা হয়ে মারা গেছে। তুই ভালো আছিস, এটাই অনেক আমাদের কাছে। মিথ্যা মিথ্যা বলছো তোমরা। আমার বাচ্চাকে তোমরাই মেরেছো, তাই না? কোথায় রাখছো বলো? এতে মিথ্যা বলার কি আছে? তোমরা তোমরা ডক্টরকে ঘুষ দিয়েছো, তাই না? প্লিজ ফিরিয়ে দাও আমার বাচ্চাটাকে, প্লিজ। তোমরা যা বলবে আমি সব করতে রাজি। বিশ্বাস না হলে ডক্টরকে বল, তারাই জানে বাচ্চা মারা গেছে নাকি বেঁচে আছে। তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলা? একটা নিষ্পাপ বাচ্চাকে কেন মারলে? এরই মাঝে চলে আসে মাধবীলতার আব্বু। মাধবীলতার সন্তান হারানোর ভয় লক্ষ্যই করেনি তার আব্বু বাহিরে চলে গেছে কখন। ফল হাতে রুমে ঢুকলো। মামের কি কথা হচ্ছে? দেখো না, তোমার মেয়ে কি সব আবল তাবল বকছে। আমরা নাকি ওর বাচ্চাকে মারার জন্য ঘুষ দিয়েছি। হ্যাঁ, তোমরাই মেরেছো, তোমরা খুনি। চুপ, একদম চুপ। বুঝাও তোমার মেয়েকে, কিছুতেই বুঝতেছে না জারজ বাচ্চাটা মারা গেছে। শোন, বাচ্চাটার মুখ থেকে মা ডাক শোনার ভাগ্যটা হয়তো তোর কপালে ছিল না, তাই মারা গেছে। যদি তোর ভাগ্যে থাকতো তাহলে অবশ্যই মা ডাকটা শুনতে পেতি। ভাগ্যের সাথে খেলা করে সবাই জিততে পারে না, ভুলে সব অতীত, নতুন ভাবে জীবনযাপন করে। কিন্তু আব্বু, আমি কোনো কিন্তু শুনতে চাই না। বিয়ের জন্য নিজেকে রেডি করো, আর মাত্র 6 দিন পর তোমার বিয়ে। আব্বু আমি বিয়ে করতে চাই না। কেন? কায়েসকে বিয়ে করতে ইচ্ছে করে? বল না তাহলে তোর কায়েসকে বিয়ে করতে। সব কথার এক কথা, আমি যাকে পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে হবে। কথাগুলো বলে উঠে চলে গেল তার অফিসের কাছে। কান্নায় ভেঙে পড়া মাধবীলতাকে তার আম্মু বারবার বোঝাচ্ছে। এভাবেই কেটে গেল 6 দিন। কিন্তু মাধবীলতার এখনো কোনো বিয়ের প্রস্তুতি নেওয়া হয়নি। আগ্রহ থাকলে তো প্রস্তুতি নেবে। তার বান্ধবীরা হাতে স্বর্ণের বালা পরিয়ে দিচ্ছে, কেউ বা মেকআপ করিয়ে দিচ্ছে, কিন্তু বারবার মেকআপগুলো লেপটে যাচ্ছে। এত কান্না করলে হয়? তার বান্ধবীর মন্তব্য। বান্ধবীরা মিটিমিটি হেসে হেসে ফুলশয্যা রাতের দুষ্টু মিষ্টি গল্পের কথা বলছে। বাম হাতে শক্ত করে ধরে আছে বিষের বোতল। হয় কায়েসের সাথে পালাবে, নয়তো বিষ মানে মৃত্যু ঘটবে। কায়েসকে বারবার কল দেওয়ার চেষ্টা, প্রথম কয়েকবার কলটা গেলেও ধরেনি। মেসেজ দিল, মরা মুখ দেখার জন্য রেডি থাকো তাহলে। হঠাৎ করেই তার আম্মু রুমে ঢুকে বলল, তোমরা সবাই বাইরে যাও। জি আচ্ছা আন্টি। বাম হাতটা দে। সোহান তোর জন্য স্বর্ণের আংটি পাঠিয়েছে। মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে। ঠোঁটে ঠোঁট চেপে ধরে মাথা ঝাঁকিয়ে না বলে দিল। জোর করে বাম পিঠের পিছন থেকে আনতেই অবাক হয়ে গেল। বিষের বোতল ধরে আছে। সর্বশক্তি দিয়ে ডান গালে থাপ্পড় বসিয়ে দিল। মাধবীলতার চোখে পানি টলটল করছে। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হারামজাদি, আত্মহত্যার চেষ্টা করিস? থাক বন্দী হয়ে রুমের ভেতর। বিয়ে না করে চেয়েও বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে মাধবীলতা। বুক ধুকপুক ধুকপুক করছে ভয়ে। সোহান রুমে ঢুকে ছিটকিনি লাগিয়ে দিল। ছিটকিনি লাগানোর শব্দে ঘোমটার আড়াল থেকে মুখ তুলে তাকালো সোহানের দিকে। গলা ছাড়িয়ে কাশি দিল, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে সোহান ছেলেটা আশ্চর্য হয়ে মনে মনে ভাবল, অভদ্র পরিবারের মেয়ে নাকি, সালামও করলো না। বিছানায় উঠে বসে কাঁধে হাত রেখে বলল, আপনার কি নার্ভাস লাগছে? প্রথমবার সবারই নার্ভাস লাগে, তবে আপনার সবার মতো বাসরাত হবে না। বলার আগে হাত সরিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ধরবেন না, দূরে থাকুন আপনি।
ফুলশয্যার রাতে এমন কথা শোনার জন্য সোহান মোটেও প্রস্তুত ছিল না। মাধবীলতা এমন একটা কথা বলবে স্বপ্নেও কল্পনা করেনি। প্রথম যেদিন বিয়ের কথা বলা হয়েছিল, মাধবীলতা নামটা শুনেই মনে মনে ভাবে, বাহ, বেশ সুন্দর নাম তো, মাধবীলতা। যদি মধু নাম ডাকি তাহলে আরো সুন্দর মানাবে। তখন মাধবীলতার আব্বু হালকা ধাক্কা দিয়ে বলে, সোহান, তুমি কি কিছু ভাবছো? না আঙ্কেল, আমি বিয়েতে রাজি, যদি কোণে রাজি থাকে তো। ছবি না দেখেই পছন্দ করলে? তবে আজই বলো না কেন, মেয়ে আমার কিন্তু মাশাআল্লাহ দেখতে, ছবি দেখেও সুন্দরী। নিজের মেয়ের এরকম প্রশংসা শুনে প্রথম দিনেই খটকা লাগে। এত রূপবতী হওয়া সত্ত্বেও কেন আমার মতো ডিভোর্সি ছেলেকে পছন্দ করলো বিয়ের জন্য? সোহান নীরবতা ভেঙে বলল, ছবি দেখে বাহ বাহ দিতে চাই না, এক সময় না হয় দেখা করব, আজ উঠি, একটা আর্জেন্ট মিটিং আছে। হঠাৎ করেই কাপা কাপা মেয়েলি কণ্ঠ সোহানের কানে আসলো। কল্পনাতে হিম হয়ে থাকা চোখ বাস্তবে ফিরে মাধবীলতার দিকে তাকালো। লাল বেনারসিতে পরীর মতো সুন্দর একটা মেয়ে তার কাছে বসে আছে। সোহানের বিশ্বাস হচ্ছে না 34 বছর বয়সেও এমন একটা ফুলের মতো মেয়ে পেয়েছে বউ হিসেবে। হাত বাড়িয়ে ঘোমটা তুলে দিয়ে অজান্তেই ঠোঁটের নিচে একটা চুমু দিতে গিয়েও থেমে যায়। মাধবীলতার ঠোঁটে আঙ্গুল চেপে পিছনে সরিয়ে দেয় মুখ। এসব কি করছেন? আমি আপনার বউ, কোনো পতিতা নই যে আমায় ভোগ করবেন আপনি। কিন্তু কেন? আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আর আপনার লজ্জা করে না এই বয়সে এত কম বয়সী মেয়েকে বিয়ে করতে? ছি! সরি, নিজের অজান্তেই চুমুটা দিয়েছিলাম। আমি বিয়ে করি আমার পিচ্ছি মেয়েটার জন্য। বিয়ের জন্য কেন? কিছু বুঝলাম না, পরিষ্কার করে বলুন। একদিন মাঝরাতে মাতাল হয়ে বাড়িতে ফিরে দেখলাম দরজাটা এখনো খোলা। নেশা করেন কেন? সম্পূর্ণ ঘটনা তো আগে শুনুন, তারপর প্রশ্ন। ভয় হলো মনে, পিচ্ছি মেয়েটার কিছু হলো না তো আবার। চিটকিরি লাগিয়ে দিতেই হু হু করে কান্নার শব্দ ভেসে এলো কানে। পিচ্ছি মেয়েটা ফ্লোরে বসে হাঁটুর সঙ্গে মাথা ঠেকিয়ে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করেছিলাম, মামুনি কাঁদছো কেন? কেউ কি মারছে তোমায়? জড়িয়ে ধরে কেঁদে বলে, আব্বু তুই পচা কি সব খাও, আমি ওসব পছন্দ করি না। কিভাবে বলি এইটুকু পিচ্ছি মেয়েকে? আমি ওর আম্মুর জন্য নেশা করি, আমাকে ছেড়ে অন্যজনের হাত ধরে পালিয়েছে। মুচকি এসে বলেছিলাম আর খাবো না। হালকা একটু মাথা তুলে বলে, প্রমিস করো। আবারও মুচকি হেসে বললাম প্রমিস, কিন্তু আবারও কান্না করা শুরু করে দিল। তখন বললাম, কাঁদছো কেন আবার? বললাম তো খাবো না। এই কান ধরছি। কান ধরে বলি, কান্না জড়িত কণ্ঠে বলে, জানো আব্বু, সবাইকে আম্মু নিতে আসে স্কুলে, শুধু আমার আম্মুই আসে না। কই গেছে আমার আম্মু? সেদিন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কিভাবে বোঝাবো তার আম্মু পরকীয়ায় আসক্ত হয়ে অন্যজনের হাত ধরে পালিয়েছে। সমস্যা নেই, আমি আপনার সন্তানের যত্ন নিব, কিন্তু বউয়ের অধিকার চাইবেন না প্লিজ। ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আমি ভার্জিন না, আমি একজন ইচ্ছাকৃত ধর্ষিতা মেয়ে। তবুও বিয়ে করেছেন কেন? আমি জানতাম না এই বিষয়টা। না জানারই কথা, আব্বু কখনোই জানাতেন না, কারণ জানলেই হয়তো না করে দিতেন বিয়ের প্রস্তাব। ছি, ঘৃণা হয় আপনাদের মতো মেয়েদের নিয়ে। দেহ নিয়ে কি বোঝাতে চেয়েছিলেন? আপনার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসেন, তাই না? আপনি কি করে জানলেন সে আমার বয়ফ্রেন্ড ছিল? আগে যার সাথে সংসার করতাম তারও একই কাহিনী, সেজন্যই তো অন্যের সাথে পালিয়েছে। আমি আপনার কাছে অধিকার চাই না, শুধু আমার সন্তানের যত্ন নিলেই হবে। পাশের রুম থেকে এনে মাধবীলতার কাছে শুইয়ে দিয়ে চলে গেল অন্য রুমে। আর সবার মতো তাদের সেই রাতটি সুখের হয়নি, ভাগ্য ছিল না হয়তো। ঘুমের ঘোরে মাধবীলতা ছটফট করছে। কপাল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম টপ টপ করে পড়ে বালিশ ভিজে যাচ্ছে। স্বপ্নে দেখছে তার আব্বু কালো কোট পরে দাঁড়িয়ে আছে জিয়া মেডিকেলে। ডাক্তারের সাথে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে। পকেট থেকে 1000 টাকার 3টে বান্ডিল বের করে দিয়ে ডাক্তারের হাতে ধরে দিল। ডাক্তার মাথা চাকিয়ে না না বলছে আর হাত ঠেলে দিচ্ছে। আরো 2টা বান্ডিল পকেটে পুরে দিল। ডাক্তারের মুখে এবার মিষ্টি একটা হাসি ফুটে উঠল। ডাক্তারের পেছন পেছন তার আব্বু যাচ্ছে। আশ্চর্য, মাধবীলতা বেডে শুয়ে আছে জ্ঞান শূন্য হয়ে। মাধবীলতার পাশের দোলনায় বেশ হাত পা নাড়িয়ে খেলা করছে একটা শিশু।
দেখতে অনেকটা 80 বছরের বুড়ার মতো। মুখে হাতে পায়ে টেপ পেঁচিয়ে দিয়ে একটা থলিতে ভরে দিল। তার আব্বু হেঁটে যাচ্ছে বস্তি এলাকাতে, ডাস্টবিনে থলেটা ফেলে এদিক সেদিক তাকিয়ে চলে গেল। ঘুম থেকে ধর্মরিয়ে উঠে বসলো বিছানায়। চোখে হাত রাখতেই বুঝলো জলে ভিজে গেছে দু চোখ। পরদিন সকালে রান্নার কাজ শেষ করে যখনই তার নতুন মেয়েকে ডাকতে যাবে, তখন দরজার আড়াল থেকে ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শোনে। দরজা হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে কোনো শব্দ ছাড়াই দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে কথা বলছে তার পিচ্ছি মেয়েটা। হঠাৎ পেছন ফিরে তাকিয়ে বলল, নতুন, এই দেখো আমার বন্ধু। কিন্তু মাধবীলতা কিছুই দেখতে পারছে না। আর এই বাসায় 3 জন ছাড়া আর কেউ নেই বলেই মনে হয়, কারণ সুহান বলছে তার মা বাবা বলতে পৃথিবীতে কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছে? একটা পিচ্চি মেয়ে দেখতে পাচ্ছে, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? আশ্চর্য করার মতো ঘটনা। আর বুঝলোই বা কি করে তার পেছনে দাঁড়িয়ে আছি? এসব চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে আমার। কথাগুলো মনে মনে বলতে বলতে নিচে নেমে এলো। অবৈধ সন্তান পেট থাকতে যতটুকু আবেগ প্রবণ হয়ে যায়, অথচ সৎ সন্তানের প্রতি একটু মায়া স্নেহ তার ভেতরে জন্মায়নি। ফুলশয্যার রাতে যখন সৎ মেয়েকে রেখে যায়, তখন থেকেই হিংসে হতো। কেন হিংসে হতো মাধবীলতা সেটার মানেই খুঁজে পাচ্ছে না। মাঝখানে বালিশ রেখে ঘুমিয়ে পড়ে মাধবীলতা। আহ বলে মৃদু গলায় ব্যথায় কোকিয়ে উঠল। পেঁয়াজ কাটতে কাটতে কখন সে নিজের আঙ্গুলটা কেটে বসেছে নিজেই বোঝেনি। মনে মনে গালি দিল, কি সব অলক্ষণে কাণ্ড ঘটছে এসব। কাল রাতের ভয়াবহ স্বপ্ন, তার সকালে ঘটনা, আবারও মাথায় চিনচিন ব্যথা অনুভব করলো মাধবীলতা। আজ আর রান্না করব না, বাহির থেকে খাবার অর্ডার দিলেই হবে। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, মনে হয় একটু ঘুমের দরকার। সৎ সন্তানের রুমে ঢুকে দেখলো কার সাথে যেন এখনো কথা বলছে আর মিটিমিটি হেসে টেডি বিয়ার নিয়ে খেলা করছে। দরজায় দাঁড়িয়ে বলল, কি করছে আমার পিচ্চি আম্মুটা? এই তো আমার নতুন বন্ধুটার সাথে খেলা করছি। আম্মু আজ না আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না, আর একটু খেলি না প্লিজ। মনে মনে বললাম, ওই নতুন বন্ধু মেয়েটা মানসিক রোগী নাকি? কিসের শাস্তি দিচ্ছ আমাকে? তা বলে কি হবে? স্কুলে না গেলে স্যাররা বকা দেয় তো। চলো খাবে। স্কুল থেকে এসে তোমার সাথে খেলা করব। কথাটা বলে মাথা ঝুঁকিয়ে হেসে দিল। টেডি বিয়ার বিছানার উপর আছড়ে ফেলে দিয়ে মাধবীলতার হাতটা ধরে মুচকি হাসি দিয়ে মাধবীলতা গাল টেনে বলল, তোমার নাকি আম্মু? পিচ্ছিটা ভুরু বাঁকা করে তাকিয়ে রইল। কি ক্যারেক্টার মাইরি, তাই না? নিজের সন্তানের নামটাও জানে না। আবার নিজের সন্তান ভাবলেও ভুল হবে, সৎ সন্তান। ভুরু টান টান করেই বলল, জেনিফা। অনেক মিষ্টি নাম রাখছে তো তোমার আব্বু। জি না, এই নাম আমার দাদু ভাই রেখেছে। শান্তভাবেই সকালের নাস্তাটা শেষ করে স্কুলে রেখে আসে জেনিফাকে। ফিরে এসে জেনিফার রুমটা পরিষ্কার করতে যায়। বাচ্চা মেয়ে, রুমটা হয়তো অগোছালো থাকে, সেটা ভেবেই রুমে ঢোকে। রুমে ঢুকেই ভয়ে বুক কেঁপে ওঠে। জেনিফাকে স্কুলে রেখে আসার আগে টেডি বিয়ারটা তো এরকম ছিল না। টেডি বিয়ারটাকে দেখে মনে হচ্ছে কেউ জানোয়ারের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রাগ হলে যেমন হয় তেমন দেখাচ্ছে। সব রাগ টেডি বিয়ারের উপর ছাড়লো। ক্রিং ক্রিং শব্দে মাধবীলতা চমকে গেল। সোহানের কল স্ক্রিনে ভাসতেছে। নিজেকে শান্ত করে কলটা ধরলো। হ্যালো সোহান, কিছু বলবা? আশ্চর্য, কথা না বলে রেখে দাও, এভাবে বিরক্ত করো কেন? না মানে? কি না মানে? রাখছি। আরে আরে থামুন, আমি মেয়ের প্রতি একটু নার্ভাস ফিল করি। আজ আসতে অনেক রাত হয়ে যেতে পারে। তো জেনিফাকে একটু কাছে কাছে রাখবেন, বিশেষ করে ছাদে একদমই যেতে দিবেন না। টুট টুট কলটা ওপাশ থেকে কেটে দিল। সোহান ছেলেটা একরাশ লম্বা নিঃশ্বাস ছেড়ে কাজে মনোযোগী হলো। খুব শীঘ্রই রাত হয়ে গেল। অবশ্য রাতে ডিনার করার সময় মাধবীলতা একটা বিষয় লক্ষ্য করলো। কার সাথে যেন জেনিফা আবারও কথা বলছে, তবে সাধারণভাবে নয়, রাগী মেজাজ নিয়ে। ডিনার শেষ করে শুয়ে পড়ল বিছানায়। জড়িয়ে ধরে দুটি ছোট হাত দিয়ে জেনিফা। ঘুমের ভেতর থেকেই শরীরটা ঘামতে শুরু করলো। চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। একটুও নড়তে পারছে না মাধবীলতা।
ঘুটঘুটে অন্ধকার রাজ্যে মনের ভেতর অজানা এক ভয়ের আতঙ্ক। একটা বৃদ্ধা বাচ্চা জেনিফার সামনে দাঁড়িয়ে, পাটা ছোট আর একটা বড়, ইয়া বড় বড় নখ, চোখ দুটো সম্পূর্ণ কালো, যা সাধারণ মানুষের হয় না। হঠাৎ ছোট ছোট হাতগুলো হয়ে ক্রমশ সরু আর লম্বা হচ্ছে, হাওয়াতে সাপের মতো এঁকে বেঁকে ভাসতেছে। কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ বাচ্চাটা লম্বা হাত দিয়ে গলায় পেঁচিয়ে ধরল। দম যেন আটকে যাচ্ছিল, হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বৃদ্ধ বাচ্চার শক্তির সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। চেহারায় সেই ভয়ঙ্কর হাসি গলা শুকিয়ে কাট করে দিচ্ছে। অবাক করা ব্যাপার হলো, বৃদ্ধ বাচ্চাকে দেখতে কিছুটা 80 বছরের বুড়োদের মতো। অবাক করিয়ে দিয়ে বাচ্চাটার শরীর থেকে সম্পূর্ণ শক্তি শুষে নিচ্ছে, কপালের ভাঁজগুলো মিশে যাচ্ছে, আর আমি একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছি। বৃদ্ধ বাচ্চা এক যুবকে রূপান্তরিত হয়ে আশ্চর্য করে দিল। উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলছে সে। মাজা কোমরে বাতের ব্যথার মতো অনুভূতি বুঝতে পারল। ফ্রক টেনে ছিঁড়ে বুকের উপর ধারালো খোঁচা খোঁচা নখ ডেবে দিচ্ছে। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরুচ্ছে না। আঙ্গুল কামড়ে ধরে কষ্ট সহ্য করছে। না বলে চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলো। ঘুমটা ভেঙে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে জাগ থেকে পানি ঢেলে সম্পূর্ণ একেবারে খেয়ে নিল। টেবিল ল্যাম্পে উপর রাখা ফোনটা ভাইব্রেশন হয়ে কেঁপে উঠছে। কাপা কাপা হাতে রুমাল দিয়ে মুখের ঘাম মুছতেছে। বলল, হ্যালো, কে? কেন, কি হয়েছে? বিছানার অন্য পাশে ফিরে লক্ষ্য করলো কোলবালিশ রেখেছিল জেনিফার ঘুমানোর পর। কোলবালিশ আছে, কিন্তু জেনিফা নেই কেন? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তড়িঘড়ি করে নিচে নেমে এসে কাঁদতে কাঁদতে বসে পড়ল। সোহান গাড়ি পার্কিং করার জন্য আসতেই দেখলো ভিড়। মাঝরাতে এত লোক কেন? কি হয়েছেটা কি এখানে? ভিড় ঠেলে সামনে যেতেই আত্মা কেঁপে উঠল। একটা পিচ্ছি মেয়ে, বয়স আনুমানিক 6 থেকে 7 বছরের মাঝামাঝি। কিন্তু অবাক কাণ্ড হলো, পিচ্ছি মেয়েটাকে দেখতে 80 বছরের বুড়ির মতো লাগছে। গলায় কেউ একজন শক্ত করে চেপে ধরেছিল। 5 আঙ্গুলের স্পষ্ট কালো দাগ দেখা যাচ্ছে। 6-7 বছরের পিচ্ছি মেয়েটার চেহারা দেখে বোঝা যাচ্ছে না এই মেয়েটা কে। কোকড়ানো চুল সাদা হয়ে গেছে, চেহারায় বৃদ্ধদের মতো বয়সের ভাঁজ পড়ে গেছে। বুকের উপরে ধারালো কিছু দিয়ে ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে। পাশে রক্তে ভেজা হাতের আঁচড়ের চিহ্ন। জীবনের মায়া কার না থাকে। অনেক চেষ্টা করেও মেয়েটা নিজেকে বাঁচাতে পারেনি। হাউমাউ করে কেঁদে দিল। এ যে তার নিজেরই দুষ্টু মেয়ে জেনিফা। দেখে চিনতেই পারেনি এটা তার আদরে দুষ্টু মেয়েটা। বোঝা মুশকিল 80 বছরের বুড়ি নাকি 6-7 বছরের পিচ্ছি মেয়ে। বাসায় ফেরার সময় অনেকগুলো চকোলেট এনেছিল তার আদরের মেয়েকে দেবে বলে। চকোলেট পেয়ে খুশি হবে, তারপর জড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে কোলে বসে বলবে, আব্বু আব্বু একটা গল্প শোনাও না। আচ্ছা, এই মাধবীলতা মেয়েটার বাড়ির দরজায় পা রাখার পর থেকে কি সব অশান্তি আসছে আর আসছে। প্রথমত ভার্জিন না, তারপর আবার বিজনেসে অনেক বড় ক্ষতি, ব্যবসায় লাভ ক্ষতি হবে, কিন্তু আজ মাধবীলতার জন্য নিজের মেয়েটাকে হারালাম। পিচ্ছি মেয়েটার কি দোষ ছিল? তাকে কেন মাধবীলতার পাপকর্মের ফল ভোগ করতে হলো? সান্ত্বনা দিয়ে মাধবীলতা সোহানকে তাদের বাসায় রেখে আসে। ডাইনিং টেবিলে সোহান অন্যমনস্ক হয়ে শার্টের হাতায় চোখের জল মুছতেছে। প্লেট হাতে মাধবীলতা সোহানের সামনে দাঁড়িয়ে বলল, খেয়ে নিন, ডিম ভাজি করছি। আরে একটাও কথা বলবি না। আচ্ছা, তোর কি একবারও লজ্জা করলো না নিজের পাপ কর্মের শাস্তি একটা বাচ্চা মেয়েকে ভোগ করাতে? যেদিন যেদিন তোর মুখ দেখে অফিস গিয়েছি, প্রতিটা দিনই বিজনেস ডিল ক্যান্সেল কেন হয়? ঝনঝন শব্দে রুমটা ভরে গেল। প্লেটের সব কিছু ফ্লোরে পড়ে মাখামাখি অবস্থা। সোহানের মনটা চাচ্ছে পারলে একটা লাথি দিই। মেয়েদের সম্মান দেওয়ায় লাথি মারতে পারল না। যাওয়ার আগে সোহান শুধু একটা কথাই বলল, পারলে ভোর হওয়ার আগে নিজের মুখটা না দেখালেই খুশি হব। যত সব কোথা থেকে এসেছে যে পৃথিবীতে ভাগ বসায়। সকাল সকাল ঘুমচড়িত চোখে বিছানায় হাত বলিয়ে দেখে তার বউ পাশে নেই। কই গেল মেয়েটা? যাই হোক, ভালোই হয়েছে, আপদ বিদেই হয়েছে। মেয়ের চিন্তায় ব্রাশ করেনি। সারা রাত কান্না করে 4:30 ঘুম চোখে নেমে আসে। গোসল করে ঠিক 10টায়।
মেয়ের দাফন কাজ শেষ করে। বাসায় ঢোকার পর লম্বা করে কেউ একজন বাথরুমে কাপড় চোপড় ধুচ্ছে। সোহান কিছুক্ষণ ভাবতে থাকে, কাজের বুয়াকে তো কাল সকাল থেকে জয়েন করতে বলেছি, তাহলে কাপড় চোপড় ধুচ্ছেটাকে? ওকে দিয়ে দেখে মাধবীলতা বাথরুমে। রেগে গিয়ে বলে, তোকে না বলেছি আমাকে তোর মুখ দেখাবি না? কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা, তবুও তোর অভিশপ্ত মুখ আমাকে দেখাবি না। একটার একটা বিপদ লেগেই থাকে তোকে দেখলে। মাধবীলতা কাপড় কাছে বাদ রেখে মাথা নিচু করে কাঁদছে। সোহানের আগে কটমট করতে করতে চলে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে ফ্লোরে পড়ে সচরে মাথা আঘাত পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকে। মাধবীলতা ভয় পেয়ে যায়, কেন বারবার এমন হচ্ছে? কাছের মানুষগুলোকে কেড়ে নিচ্ছে। সোহানের মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে আনে। মাথাটা ঝিমুচ্ছে এখনো। মাথায় হাত রেখে একটু নড়ে চড়ে উঠে বসতে গেলে মাধবীলতা কাঁধে হাত রেখে বলে, আপনার এখন রেস্ট দরকার, উঠবেন না? কেন যাচ্ছিস না চলে? প্রথমে আমার মেয়েকে মারলি, এখন আমাকেও মারার ফন্দি করছিস? যাইনি। মাধবীলতা মাথা নিচু করে চলে গেল। এই 2 দিনে থাপ্পড় খাওয়াটা মাধবীলতার অভ্যেসে পরিণত হয়েছে। ক্রিং ক্রিং শব্দে কেঁপে উঠছে মাধবীলতার ফোন। স্ক্রিনে কায়েসের ছবি ভেসে উঠেছে। কায়েসের নাম্বার দেখেই রাখতে লাগলো। কলটা কেটে দিল, কিন্তু না, এ যেন থামার কোনো নামই নেই। সাইলেন্ট করে রাখলো ফোন। এবার আর কোনো কল আসেনি, সরাসরি একটি ভিডিও মেসেজ আসলো। ভিডিওটা দেখে মাধবীলতা শুকনো ঢোক গিলল। নিচে থেকেই কায়েসকে কল করলো। গাইস, তুমি কি চাও? এভাবে ব্ল্যাকমেইল কেন করছো? আরে এই ভিডিওটাই বা কখন করলে তুমি? গোপনে করে রেখেছিলাম, যদি হঠাৎ ক্ষুধা লাগে তখন তো তোমাকে দরকার পড়বে নাকি? ক্ষুধা লাগে মানে? আমি কি পতিতা যখন ইচ্ছে ব্যবহার করবে আমায়? তা ঠিক জানি না, তবে সেলিব্রিটি না হতে চাইলে আরেকটি বার তো বিছানা আসতেই হবে। কি সব আবল তবল বলছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে, আমার এখন একটা সংসারও আছে, তুমি প্লিজ ডিলিট করে দাও। আফসোস, কাল সকালে যখন ইউটিউবে দেখবে তোমার আর আমার উলঙ্গ ভিডিও, হয়তো তোমার লাশ ফাঁসিতে চলবে, নয়তো নষ্ট মেয়ে নামে এলাকায় ফেমাস হয়ে যাবে। একবার ভেবে দেখো, যুবক থেকে শুরু করে বয়স্ক লোক তোমার উলঙ্গ দেহ দেখবে আর মজা নেবে। তার থেকে ভালো আর একটিবার। আমি রাজি। কোথায় দেখা করবে তাহলে? রেস্টুরেন্টে নাকি বাসায়? তুমি আমার বাসায় আসো। কোনো চালাকি চলবে না কিন্তু, তাহলে ভাইরাল করে দেব। কিছুক্ষণ নীরবতা রেখে কায়েস ওপাশ থেকে বলে উঠল, না না, সকালে কেন আসবে? তখন আমার স্বামী বাসায় থাকে। তুমি পারলে 12টা থেকে আসো, তখন ফ্রি থাকবো। কেন, তোমার কি অফিস নেই নাকি? তুমি কি আমার বিয়ে করতে চেয়েছিলে? চাকরি পেলে অথচ মাঝখান দিয়ে আমার সংসারে অশান্তি সৃষ্টি করে। মাঝে মাঝে না মনের মাঝে প্রশ্ন জাগে, তুমি শুধু ব্যবহারের জন্য ভালোবাসতে, তাই না? হ্যাঁ, ব্যবহারের জন্য ভালোবাসতাম। আমি অন্যজনকে ভালোবাসি। তাকে বিয়ে প্রস্তাব দিলে তার বাবা মা বলে যেদিন নিজে পায়ে দাঁড়াতে পারবে সেদিন বিয়ে করার স্বপ্ন দেখবে। জানিস মাধবী, সেদিন অনেক অপমান হয়েছিলাম। তোর থেকে যতগুলো টাকা নিয়েছি সব দিয়ে চাকরির ব্যবস্থা করেছি। ঘুষ ছাড়া এখন কে চাকরি মেলে? আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে পেলে না? আমাকে কি তোমার শিকার বানাতে হলো? কি অপরাধ ছিল আমার? রাগ। মানে কার উপর রাগ ছিল? তোর উপর রাগ ছিল, খুব অহংকার ছিল তোর। অহংকারের কারণে মাটিতে পা পড়তো না। এক সময় তো সরি বলেছি সবাইকে। সেটাও না, মনে পড়ে প্রথম দিনের কথা? নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি, ধাক্কা লেগেছিল, ভরা মাঠে থাপ্পড়টা মেরেছিলি, সেই প্রতিশোধের আগুন জ্বলছিল। শুধুমাত্র একটা থাপ্পড়ের জন্য এইভাবে আমায় কলঙ্কিত করলে? নিজেকে নষ্ট মেয়ে মনে হয় নিজের কাছে। আর আমি এখনো কলেজের মাঠে মাথা নিচু করে হেঁটে যাই, মনে পড়ে যায় পুরাতন কথাগুলো। আবারও সিগারেট খাচ্ছ? তোকে না বলেছি সিগারেট খাবে না, আমার এসব পছন্দ না। তো তুমি কিভাবে জানলে আমি সিগারেট খাচ্ছি? আমি যে ভালোবাসতাম তোমায়, আমার মন বলে দেয় তোমার সব কষ্টের কথা। দেখ, আমাকে নিজের চলনময় জাদুতে ফেলিস না। বিছানায় আসার কথার মাঝে এসব কেন টানছিস? তাহলে কাল দেখা হবে, এখন রাখি। শোনো, তোমার বিয়ে হয়েছে ওই মেয়েটার সাথে? আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি, আর কিছুদিন পর আমি বাবা হব। বউ থাকতে আমি কেন? একটা জিনিস কি প্রতিদিন খেতে ইচ্ছা করে। নারীদের প্রতি সব পুরুষেরই একটু হলে আকর্ষণ থাকে। জানোয়ারের বাচ্চা, আল্লাহ তোদের একদিন না একদিন ধ্বংস করবেই। মাধবীলতা কাঁদতে কাঁদতে কথাগুলো কায়েসকে উল্লেখ করেই বলল। ওপাশে কায়েস হা হা করে হেসে দিয়ে কলটা কেটে দিল। কায়েস আবার কিছুটা নাস্তিক টাইপের লোক। মাধবীলতা ডাইনিং টেবিলে বসে ঘুমুচ্ছে।
সোহান কলিং বেল বাজাতেই মাধবীলতা ঘুমের হাই তুলে বলে, বাইরে কিছু খেয়েছেন? টলো করে মাধবীলতার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। আজ হঠাৎ এত ভালোবাসা? খোঁজ কেন নিচ্ছে? চেয়ার টেনে টেবিলে বসে সোহান। মাধবীলতা প্লেট উপর থেকে সরিয়ে নেয়, খাচ্ছে। মাধবীলতা তখন বলে, কালকে অফিসে যাবেন নাকি মিটিং আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? না, এমনি বললাম আর কি। আর একটু ডাল দেবো? কাল থেকে আর রান্না করতে হবে না। এই পোড়া ডিম ভাজি আর টলটলে পানির মতো ডাল খেতে ইচ্ছে করে না। নতুন কাজের বুয়া আসবে, সেই এখন থেকে সব কাজ করে দেবে। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলেন। বেশ কিছুদিন ধরে উল্টোপাল্টা স্বপ্ন দেখছি। আমি আবার ভূত পেতে ভয় করি। কিছু মনে না করলে বিছানাটা দুজনে শেয়ার করতে পারি? না না, রাগ করবেন না, মাঝখানে কোলবালিশ রাখবো। সমস্যা নেই, তবে ধরার চেষ্টা করবেন না। চাদরটা দুজনের হচ্ছিল না। সোহান লাজুক ছেলে, লজ্জা বেশি পায়। গটিসুটি হয়ে বাচ্চাদের মতো ঠকঠক করে কাঁপতেছে ঠান্ডা বাতাসে। মাধবীলতা সেলিং এর দিকে তাকিয়ে ভাবছিল কিছু একটা। সম্পূর্ণ চাদর তার গায়ে জড়িয়ে আছে। সোহানের এমতো অবস্থা দেখে বাচ্চারার প্রতি মায়া হলো। মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে দিল। কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরল মাধবীলতাকে। উষ্ণ গরম অনুভব পেয়ে আরো এটে সেটে গেলে মাধবীলতার সাথে। ঘুমন্ত অবস্থায় কাউকে এভাবে জাগানো উচিত নয়। একটু তো সহ্য করতেই হবে, এমন দুষ্টুমি যেহেতু বিয়ে করাবো। কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? মাধবীলতার বুকে মাথা রেখে ঘুমুচ্ছে। এক ঝটকায় সরিয়ে দিল সোহানকে। ধপাস করে পড়ে গেল ফ্লোরে। মাথায় ব্যথা পেয়ে আউচ শব্দটা বের হয়। মাধবীলতা ধমকানি দিয়ে বলে, ভারী অসভ্য তো আপনি। একা মেয়ে পেলেই সুযোগ তুলতে চান। দেখুন ম্যাডাম, আমি হয়তো ঘুমের মাঝে বুকে রেখেছি, তাই বলে এভাবে কেউ নিচে ফেলে দেয়? অদ্ভুত মেয়ে আপনি। ওয়েট, তার মানে আপনি ইচ্ছে করে বুকে মাথা রেখেছেন? তা না হলে জানলেন কিভাবে বুকে মাথা রেখেছে? এইটা তো বদ অভ্যাস, বুকে মাথা রেখে ঘুমানো। বিয়ে করেছি, এইটুকু সহ্য করতে পারবে না? অন্য কোনো ক্ষতি করব না, প্রমিস। শুধু বুকে মাথা রেখে ঘুমাবেন, তার বেশি কিছু না। বিছানায় শুয়ে চাদর চড়িয়ে বলে, একটু জড়িয়ে ধরি, নয়তো শীত করবে। মাধবীলতা অপেক্ষায় আছে কখন সোহান অফিসে চলে যাবে। বুকের ভেতর একটা ভয় কাজ করছে। যদি ধরা পড়ে যায় কায়েসের সাথে অবৈধ সম্পর্ক করার সময় যা করতে হবে, গোপনেই কাজটা শেষ করে দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সোহান টাই বাঁধার চেষ্টা করছে। না হচ্ছে টাই বাঁধা। পায়ের পাতায় ভর করে টাই হাতের নাগালে আনার চেষ্টা করছে। সোহানের বুকের নিচে পড়ে থাকে মেয়েটা। হাত ঝটকানি দিয়ে সরিয়ে দিল টাই। রাগে গিয়ে বলল, বাহ, রাতে জড়িয়ে ধরে ঘুমানো আর দিনে অবহেলা, এসবের মানে কি? মানে একদম ক্লিয়ার, আমার কোনো স্বামীর অধিকার চাই না। তার মানে কি সব ব্যবহারের জন্য ছিল? কাল রাতে যেগুলো হয়েছিল সাধারণভাবে ছেড়ে দিব? কাল রাতের কথা ভুলে যাও, অজান্তেই হয়ে গেছে। আর হঠাৎ এত ভালোবাসা দেখানোর মানে কি বুঝি না। কাজের বুয়া আসলে সব কাজ বুঝিয়ে দেবে। টাই ঠিক করতে করতে চলে যাচ্ছে সোহান। দরজার কাছ থেকে না যেতেই আবারও কলিং বেল বেজে উঠল। মাধবীলতার রাগ হচ্ছে অনেক। কে আবার আসলো? কায়েস আসলো না তো? কিন্তু এত তাড়াতাড়ি তো আসতে বলিনি আমি। দরজা খুলে দিল একটা বস্তির মেয়ে দাঁড়িয়ে আছে। টসটসা লাল ঠোঁটে পান চিবুচ্ছে। পান চিবুতে চিবুতে মৃদু হেসে বলল, আপা, আপনি কি সোহান সাহেবের বউ? কিন্তু আপনার পরিচয়? আমি নতুন কাজের বুয়া। সাহেব আজ থেকে কাজ শুরু করার কথা বলছে। তা কি কি কাজ পারো? ঘর মোছা থেকে কাপড় চোপড় ধোয়া সব পারি। শোনো, ভদ্রতার সাথে কাজ করবা। কোনো ক্ষতি হলে বেতন থেকে কাট করবো। আর আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবে না। দরকার পড়লে নিজেই রুম পরিষ্কার করবো, কিন্তু তোমার আসতে হবে না। কেন আপা? মুখের উপর কথা বলবো কেন? আমি যা যা বলবো তাই করতে হবে। যাও, এখন থেকে কাজে লেগে পড়ো। আর বাসি থালা বাসনগুলো ধুয়ে রাখো, তারপর সব রুম মুছে দেবে। মাধবীলতার রুমে এসে দরজা চেপে দিয়ে ফোনটা হাতে নিয়ে কায়েসের নাম্বারে একটা মেসেজ করলো। এখন আসতে পারো, ফ্রি আছি। সোহান চলে গেছে, তবে সাবধানে আসবে, নতুন কাজের বুয়া রাখছে। মেয়েটা একটু চতুর টাইপের। ওকে। পিছনের দরজা দিয়ে আসবা, আমি কোনো রিস্ক নিতে চাই না। কায়েস বাইকে বসে যাচ্ছে। আর সহ্য হচ্ছে না অপেক্ষা। এরকম একটা নাদুস নুদুস দেহের প্রেমিকা কি সবার কপালে জোটে?
কখন যে পৌঁছবে। পেছনের দরজায় নখ পড়তেই খুলে দিল। মাধবীলতা কায়েশকে বলে জুতো ভেতরে নিয়ে আসতে, দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। জুতো না খুলেই কায়েশ ঝাঁপিয়ে পড়ে, থামিয়ে দিয়ে বলে, না কায়েস থামো, ভিডিও ডিলিট করো আগে, তারপর যা খুশি করতে পারো, আমি বাধা দেব না। প্লিজ আমাকে আর থামিও না, আমি তোমাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই। আগে ভিডিও। কথা বলা শেষ করার আগেই থামিয়ে দিয়ে গোলাপি ঠোঁটের সাথে নরম ঠোঁট লাগিয়ে দেয়। ভালোবাসার টানে দুজনেই সাড়া দিচ্ছে। মাধবীলতা মাতাল হয়ে যাচ্ছে কায়েশের ভালোবাসায়, নিজেকে একটু একটু করে কায়েশের কাছে সঁপে দিচ্ছে। যদি এটা অবৈধ না হতো তাহলে হয়তো অনন্তকালের জন্য ভালোবাসত। বুকের ভেতর আগলে ধরে পিঠ খামচে ধরে কায়েশের। এদিকে কায়েশের কোনো ভ্রুক্ষেপ নেই, তার পিঠ পেয়ে রক্ত পড়ছে কিনা। চুলগুলো মুঠিতে ধরে ঠোঁট কামড়ে ধরে আছে। কাজল কালো রেশমি চুলের খোপা খুলে দিতেই কোমর ছুঁয়ে গেল লম্বা চুলে। পিঠের উপর থেকে চুল সরিয়ে দিয়ে চুমুতে ভরিয়ে দিচ্ছে। ঠোঁটের শীতল স্পর্শে মাধবীলতা বারবার কেঁপে উঠছে। কাছের বুয়া রুম মুছতে মুছতে হঠাৎ মাধবীলতার রুমে উকি দেয়। জি জি মেম সাহেব, এসব কি করছে? ফেরেশতার মতো একটা ভালো স্বামী থাকতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করছে। হঠাৎ করেই দরজায় পা পিছলে পড়ে যায়। দরজাটা সম্পূর্ণ খুলে গেল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। বিছানায় এলোমেলো হয়ে থাকা চাদর দিয়ে নিজের দেহ ঢাকছে মাধবীলতা। তোতলাতে তোতলাতে বলে, তোমাকে বলেছি না আমার রুমে অনুমতি ছাড়া আসবে না? জানো আমি তো চাইলে তোমার চাকরি বাতিল করে দিতে পারি। কাজের বুয়া ভয়ে ভয়ে ফ্লোরে অস্বাভাবিকভাবে বসে আছে। যদি কোনো ক্ষতি করে তার। তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ এসব কথা কাউকে বলো না। আপনি আমার বড় বোনের মতো। আমার বোন হলে গালে নিচে 2টা থাপ্পড় দিয়ে দিতাম। কত টাকা লাগবে আপনার? আপনার নাকি একটা পিচি ছেলে আছে, তার পড়ালেখার খরচ দেবো আমি। গরিব হতে পারি কিন্তু লোভী নয়। বিশ্বাস করুন আমি বাধ্য হয়ে করছি, কারণ আমার ব্ল্যাকমেইল। ঠিক আছে, আমি এই বিষয়ে সাহেবকে কোনো কথা বলবো না। আপনারা বড়লোক মানুষ, অনেক কিছুই করতে পারেন, তবে আমাকে এর মাঝে জড়ায়েন না। কাছের বুয়া নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে গেল। মাধবীলতা ছিটকিনি লাগিয়ে দিয়ে বলে, গাইস এখন তো ভিডিওটা ডিলিট করো প্লিজ। কিছু করতে পারলাম না, ডিলিট কিভাবে করি? তুমি বরং আরেকটু বার সময় খোঁজো। ভয় করছে সোহান যদি বুঝে ফেলে। যে ছেলে তার বই শরীরে হাত দিতে ভয় করে তার দ্বারা এসব সম্ভব না। তোমার মনের মতো একটা মানুষ আছে, তাহলে আমায় ব্যবহার করে লাভটা কি? কায়েশ কিছু না বলে শুধু মাধবীলতাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে ছেড়ে দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে চলে যায়। এবার পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়েই চলে যায়। দরজাটা লাগিয়ে দিয়ে মাধবীলতা কাজের বুয়ার কাছে দাঁড়িয়ে বলে, আপনার নামটা যেন কি? সকিনা। কেন বলেন তো? এমনি জিজ্ঞাসা করলাম, এই আর কি। আপনার হাতের কাজগুলো অনেক ভালো দেখছি, থালা বাসনের মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে। মালকিন, এটা টিভি অ্যাড না। মিথ্যা কথা না বলে কি বলবেন বলেন। আপনি সত্যি বলবেন না তো? বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা আপনি কাজ করুন, আমি গোসলটা সেরে আসি, কেমন যেন ঘাম ঘাম গন্ধ বেরোচ্ছে। আচ্ছা আপনি যান, আমি সব কাজ করে দিচ্ছি। আর মালকিন, আমার আজ একটু আগেই ছুটি লাগবে। প্রথম দিনই আচ্ছা যখন লাগবে আমাকে বলে চলে যাও। জি আচ্ছা মালকিন। মাধবীলতা লম্বা একটা শাওয়ার নেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে ভাবে, আমার জন্য কতগুলো জীবন নষ্ট হচ্ছে শুধু একটা প্রেমের জন্য। সবকিছু হারাচ্ছি, তবু কেন বারবার কায়েসের জন্য ভালোবাসা জাগে? হয়তো প্রথম প্রেম, তাই ভুলতে পারছি না। সকিনা, সকিনা, এই সকিনা। সামনে এসে দাঁড়াতেই মাধবীলতা বলে, আপনাকে না দুপুরের খাওয়াটা টেবিলে রেডি রাখতে বলেছি। কখন বললেন মালকিন? আমার যতটুকু মনে পড়ে আপনি কখনোই বলেন নাই। সরি, মনে ছিল না, কিছু মনে করবেন। বাংলাতে কথা বললেই খুশি হয়। সরি ফরি বুঝি না, আমরা মূর্খ মানুষ, ওসব বুঝি না। তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা মালকিন, আপনার ওসব করতে লজ্জা করলো না? আপনার তো স্বামী আছে। চুপ করো। কেন মালকিন? ছুটি লাগলে নিয়ে নাও, কিন্তু একই কথা বারবার বলবে না।
কাজের বুয়া টোপলা ভর্তি করে নিয়ে গেল ছেলের জন্য। মাধবীলতা নিজের রুমে এসে ভর দুপুরে ঘুমোলো। যখন ঘুম থেকে উঠল তখন রাত অনেক বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। একাধারে কলিং বেলের শব্দ শুনে মনে পড়ল সোহান এখনো ফেরেনি। সোহান কি তাহলে কলিং বেল বাজাচ্ছে? দরজাটা খুলে দিতেই সোহান রাগ দেখিয়ে টাই টেনে টুনে খুলে বলে, একটা দরজা খুলতে এত সময় লাগে? আধা ঘন্টা ধরে শুধু কলিং বেল বেজে যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম। ভোর সন্ধ্যায় কিসের ঘুম? মরার ঘুম ঘুমাও যত সব। খাবেন না আজ? না, ক্ষুধা নাই। নতুন কাজের বুয়া কি চলে গেছে? দুপুরে ছুটি দিয়ে দিছি। বাহ, প্রথম দিনেই ছুটি দিয়ে লোভ ধরিয়ে দিয়েছ। কাজের বুয়া পছন্দ না হলে নিজেই কাজ করতে পারিস না? তোর আব্বু কল করেছিল কি? না, কেন? আব্বুর কি হয়েছে? তারা ঠিক আছে তো? জানি না, শুনলাম ছাদ থেকে নাকি পড়ে গিয়ে মাথা গুরুতর ভাবে ফেটে গেছে। কি এখন বলছেন এটা? একটা তো কল দিতে পারতেন। মহারানী তো ঘুমাচ্ছিলেন, কিভাবে বলি? দরজাটা খুললে তো বলবো। নেশার ঘরে সোহান মাতালের মতো হাঁটতে হাঁটতে রুমে গিয়ে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। আমি গাঁজাখোর, নেশাখোর হতে পারি, কিন্তু কোনো মেয়ের ক্ষতি করিনি, প্রেম করার স্বপ্ন দেখি না। তবুও মেসেজে এসে কিছু কিছু মেয়ে উল্টাপাল্টা কথা বলে, মনে হয় তারাই নেশাখোর। এই সোহানের কোনো প্রেম নেই মেয়েদের ওপর। টাকার জন্য ভালোবাসা, আবেগ, প্রেম, পছন্দ, সুখ সবকিছুই হারিয়েছি, তাই টাকার পাগল। মেয়েদের দিকে চোখ তুলেও তাকাই না। প্লিজ মেসেজে খারাপ ভাষায় গালাগালি করে অপমান করবেন না। আর আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো মেয়েকেই আপু ছাড়া ডেকেছি। গুড নাইট। আমি একা একটা মেয়ে হয়ে রাস্তায় বের হবো এত রাতে? না থাক, কাল সকালে গেলেও হবে। এখন তো হাইওয়ের গেটটাও বন্ধ থাকবে। সোহানের জুতো চোরা খুলে দিয়ে মাঝখানে কোলবালিশ রেখে চুপটি করে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই মাধবীলতা জিয়া মেডিকেলে চলে যায়। এদিকে সোহান তাকে খুঁজতে খুঁজতে প্রচন্ড রেগে যায়। তখন ভাবলো, মাধবীলতা কি তার আম্মুর সাথে দেখা করতে গেল নাকি? হতে পারে সেখানেই গেছে। সোহান ও জিয়া মেডিকেলে চলে যায়। ফিস ফিস আওয়াজ শুনে পর্দার পিছনে লুকিয়ে সব ঘটনা শোনার চেষ্টা করে। মাধবীলতা তার আম্মুর হাতের উপর হাতটা রেখে বলে, আম্মু আম্মু কিভাবে ছাদ থেকে পড়ে গেল? ছাদ? ছাদ তোর ছেলে? মাধবীলতা, তোর ছেলের মতো একটা বাচ্চা ভূতকে দেখে মাথা ঘুরে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। কি এসব কি বলছো? আমার বাচ্চা তো জন্মের পরেই মারা গেছে। মারা যায়নি, আমরা প্ল্যান করে মেরে ফেলছি। অন্য সাধারণ সন্তানের মতো তোর সন্তান ছিল না, দেখতে 80 বছরের বুড়োর মতো। ডক্টরও আশ্চর্য হয়ে যায়, তাদের ডক্টর লাইফে এমন কোনো বাচ্চা দেখেনি তারা। ও মাই গড, তার মানে আমি যে স্বপ্নটা দেখতাম সেটা কাল্পনিক কিছু ছিল না। আমাকে বোঝানোর জন্য জোর করে আমার স্বপ্নে আসতো। তার মানে তুই এমন স্বপ্ন দেখতে? এখন আমার কি হবে? মাধবীলতার মনে ভয় ধরে গেল। কিছু কিছু বুঝতে পারছে একটার পর একটা দুর্ঘটনা ঘটার পিছনে কারণটা কি। প্রথমে জেনিফা আম্মু টাকার জন্য মারা গেল, এরপর সোহানের বিজনেসে অনেক বড় ক্ষতি। যদি মেরে ফেলা না হতো তাহলে এসব হতো না। মাধবীলতা বলে ওঠে, তোমাদের একটা ভুলের জন্য সবার ক্ষতি হচ্ছে। কি দোষ করেছিল বাচ্চাটা? বাচ্চা না মেরে ফেললে তোকে বিয়ে দিতে পারতাম না। কেন? কি এমন দরকার ছিল মেরে ফেলার? ওইটুকু বাচ্চা যদি একটুও মায়া লাগেনি তোমাদের? আমাকে পারতে মেরে ফেলতে? না, মায়া জন্মায়নি, কারণ দেখতে একদমই মায়াবী ছিল না, বুড়োদের মতো দেখতে ছিল। তাই বলে এমন একটা কাজ করবে? হ্যাঁ করেছি, বাধ্য হয়ে করতে হয়েছে। সোহান তোকে বিয়ে করতো না যদি তোর বাচ্চা হতো। কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়েছে। কোনোদিনও তুই কোনো সন্তান নিতে পারবি না, কারণ জেনিফা। আমাকে কেন এসব বলো নাই? বলার প্রয়োজন বোধ মনে করিনি, সেজন্য বলিনি। পর্দার আড়াল থেকে সোহান বেরিয়ে আসতেই বাবা মেয়ে দুজনের চোখের দিকে তাকালো। মাধবীলতার আব্বু সোহানের কাঁধে হাত রেখে বলে, জামাই বাবা কখন আসলে? থাক, আর ভালোবাসা দেখাতে হবে না, হাতটা সওয়ালেই খুশি হব। বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝানোর চেষ্টা করব? হায়, আপনার নষ্টা মেয়ে যে কিনা অন্যজনের সঙ্গে বিছানা শেয়ার করে, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার মেয়ের বাচ্চা হয়েছিল সেটাও বলেননি আমাকে। এইটুকু তো বলতে পারতেন। আমি কি আপনাদের মতো জানোয়ার? হ্যাঁ, তুমি নিজেকে খুব ভালো ভাবো। ডিভোর্স হয়ে গেছে একবার, তবুও ভালো বউ চাও। যত দোষ নন্দ ঘোষ, এখন তো আমারই দোষ হবে। সুমডেট করার সময় মনে ছিল না পেটে বাচ্চা হবে?
চুপ করবেন প্লিজ। উনি আপনার শ্বশুর হয়, সম্মান দিয়ে কথা বলুন। অভদ্রের মতো কেন কথা বলছেন? তিনিও ভুলে যাচ্ছে আমি তার জামাই, ছেলের মতো। আমি রাগ নিয়ে কথা বললে তার বোঝানো উচিত। অবুঝের মতো ঝগড়া করেই যাচ্ছে। হাজব ফ্যামিলি। সোহান, মুখ সামলে কথা বলুন বলছি, তো ভালো হবে না বলে দিচ্ছি আমি। আমি আর কোনো কথা শুনতে চাই না। ডিভোর্স চাই। তোমার মতো নষ্টা মেয়ের সাথে সংসার করতে চাই না। কি ডিভোর্স? চিন্তা করিস না, 10 বছর আগে তোকে ডিভোর্স দিতে পারবে না। আর যদি অত্যাচার করে তাহলে? নারী নির্যাতন মামলা করে দিব, তারপর দেখি তোকে কিভাবে ডিভোর্স দেয়। আইনের সাহায্য নেব। বাবা মেয়ে কি সুন্দর প্ল্যান করেছেন। না যেতে পারি ডানে, না যেতে পারি বামে। মাধবীলতার হাত শক্ত করে চেপে ধরে বলে, আহ লাগছে, আস্তে ধরুন। বাসায় চলো। স্বামীর কথা তোমাকে শুনতে হবে, এটা আমার অধিকার। না, আমি আম্মুকে রেখে যাব না, ছেড়ে দাও। খাচ্ছুন্নি, তোর জন্যই। তোর আম্মু মৃত্যুর সাথে খেলা করছে। বাসায় চল, তারপর তোকে সোজা করার ব্যবস্থা করতেছি। কয়েক সপ্তাহ পর সোহান অফিসের জন্য রেডি হচ্ছে, এমন সময় মাধবীলতার চিৎকার শুনে ডাইনিং এর কাছে ছুটে গেল। থালা বাসন সব ছড়িয়ে ছিটিয়ে হয়ে ভেঙে পড়ে আছে। থতমত হয়ে পড়ল। কি হয়েছে তোমার? ওসব ব্যথার মতো ব্যথা লাগছে, কিছু একটা করো প্লিজ, ব্যথা মরে যাচ্ছি। সোহান 5 কোলা করে তুলে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বলল। বাহিরে বসে সোহান অপেক্ষা করছে। মাথায় কি সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। এখনো পর্যন্ত দুজনে পাশ ঘেঁষেও বসেনি। তাহলে কিভাবে পেটে বাচ্চা আসতে পারে? আগে রিপোর্ট আসুক, তারপর বোঝা যাবে কিভাবে কি হলো। এখন এসব না ভাবলেই ভালো। ডাক্তার রুমের ভেতরে ঢুকলো। কিছুটা রাগে চোখ নিয়ে তাকিয়ে বলে, মেয়েটা আপনার কে হয়? কেন? হাস্যকর বিষয় হলো, মেয়েটার পেটে এর আগেও একটা বাচ্চা পাওয়া গেছে। কায়েস নামে ছেলেটার ডিএনএর সাথে মিলে গেছে। এবারে অন্যজনের ডিএনএর সাথে মিলে গেছে। 2 মাস আগে বাচ্চা হয়েছে। কিন্তু আশ্চর্য হওয়ার মতো ঘটনাটা হলো, ডাক্তার কিছু বলতে গিয়েও আটকে গেল। কপালে এক বিন্দু ঘামের ফোঁটা। সোহান তখন বলে, চুপ করে থাকবেন না, তারপর বলুন। ভাবছি এই 2 মাসে কিভাবে 7 মাসের একটা সন্তান হতে পারে। এক্সরেতে বাচ্চাতে দেখে চমকে যায়। কেন? সাধারণ কোনো বাচ্চার মতো না, মনে হচ্ছিল যেন রঙিন ছবি। দেখতেও 80 বছরের বুড়োদের মতো ছবি। ডেলিভারি লেট? আজকে ক্যাশ কাউন্টারে 10,000 টাকা জমা দেবেন। ওকে। সোহানের যেন কোনো আগ্রহই নেই। অফিসের কাজে ব্যস্ত। তার মনে একটাই রাগ, স্বামীকে যে সুযোগটা দিল না, অন্যজনকে আগেই দেওয়া হয়ে গেছে সেটা। ওদিকে মাধবীলতা বারবার নার্সদের ডেকে ডেকে সোহানের কথা জিজ্ঞেস করছে। 5ম বারের মতো ডাক দিতেই নার্স রাগে টকবগে হয়ে বলল, কি সমস্যা কি আপনার? সোহান নামে কেউ কি এসেছিল? বলছি তো, আসলে বলে দিব। আর মনেও হয় না আসবে। কানটা ঝালাফালা করে দিল। মেয়েটা যত সব পাগলের দল আমার কাপলেই জোটে। সোহান 10,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে মাধবীলতার কাছে আসে। মাধবীলতা হাতের ইশারায় কাছে ডেকে বলে, পাশে বসবে, একটু কয়েক মিনিট সময় দেবে? বলেন। ক্ষমা করে দাও প্লিজ, তোমার মতো একটা ভালো ছেলের অনেক ক্ষতি করে ফেলেছি। আরে না না, ক্ষমা চাইছেন কেন? এখনো আপনি করেই বলছেন? জানো, আমার কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে আমার সময় কমে যাচ্ছে। সোহান কিছু না বলে বাহিরে গিয়ে বসে। চিন্তা একটু একটু তো হচ্ছেই বটে। পায়চারি করছে এদিক সেদিক। হঠাৎ একটা রক্ত ভেজা দেহ, সাদা ধবধবে শার্টটা ভিজে লাল হয়ে গেছে। মুখের এক পাশটা খারাপ ভাবে থেতলে গেছে। বাবা মা গলা ফাটিয়ে চিৎকার করে কায়েস কায়েস বলে ডাকছে। সোহান ভাবল, এইটা কি সেই কায়েস? মাধবীলতা দেখলে তো খুশির ঠেলায় আত্মহত্যা করে বসতো যদি এটা কায়েস হতো। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো। চোখে মুখে সোহানের চিন্তার ভাঁজ। ডাক্তারের চেহারাটা কেমন হতাশা প্রকাশ করছে। এখনই হয়তো মুভির মতো বলবে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এদের হয়তো একবার বাংলা সিনেমায় চান্স দেওয়া উচিত। তখন ডাক্তার বলে ওঠে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। বাচ্চাটার কি হলো?
কথাটা শুনে ডাক্তার নিজেই ভয় পেয়ে গেছে। ডাক্তার জীবনে এমন রোগী দেখেনি। বাচ্চা এক্সরেতে ঠিকই ছিল, কিন্তু মরা একটা বাচ্চা হলো, তাও বুড়োদের মতো দেখতে। সাথে সাথে মাও মারা গেল।